আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। একই প্রশ্ন বারবার শুনতে শুনতে বিরক্ত হলেন মহুয়া। বাজখাই স্বরে বলে উঠলেন, তোকে কতবার বলেছি তোর বাবা নেই, আমি তোর বাবা, আমি তোর মা। সবাই তাহলে কেন বলে আমি জারুর সন্তান? কোনো উত্তর দিতে পারলেন না তিনি। মেয়ের কষ্টে যে ওনার মনও কাঁদে। প্রতিনিয়ত নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুরু থেকেই কম কথা শুনতে হয়নি ওনাকে, তবুও প্রতিটা পরিস্থিতিতে নিজেকে নির্ভীক নিগুট রাখার চেষ্টা করেছেন। মেয়েকে ভালো রাখতে অহর্নিশ কষ্ট করে যাচ্ছেন তিনি। আদতে কি তা পেরে উঠেছেন? নীরবতা ভেঙে ভূমি নিজে থেকেই বলা, রমিজা কাকি তোমাকে টাকা দিতে বলেছে না? কিসের টাকা? পানির টাকা। উনি কি আমাদের বাড়িতে এসেছিলেন? না, আমি পানি আনতে গিয়েছিলাম। উনি তোকে কটু কথা শোনাননি তো? মায়ের কাছ থেকে সেই কথাগুলো লুকিয়ে গেল ভূমি। পাছেই না মা কষ্ট পায়। এমনিতেই মায়ের জীবনে খুব কষ্ট, অপূর্ণ স্বপ্ন আজও কষ্ট দেয় মাকে। মায়ের স্বপ্ন যে মেয়েকে পূরণ করতে হবে, একদিন অনেক টাকা কামাবে, সেদিন আর মায়ের কোনো কষ্ট থাকবে না। ভাবতেই বিষণ্ণতা এক ছুটে পালিয়ে গেল। মাকে আশ্বস্ত করে বলল, আমাকে কেউ কিছু বলেনি আম্মা। অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পলিথিন করে নিয়ে আসা তরকারিগুলো পাতিলে ঢেলে রাখলেন। ভূমিকে ডেকে বললেন, বড় ভাবি যান, আজকে দেখ কত তরকারি দিয়েছে। তুই তো গরুর গোস্ত পছন্দ করিস, আর আয় খেয়ে নে কয়টা। রাতে জম্পেশ খাবো আম্মা। মহুয়া অতি যত্নপূর্বক ছিকায় তুলে রাখলেন গোশতের পাতিলখানা। ভূমি চেয়ে দেখলো একবার। বাতাবরণ ক্রমশ ব্যাকুল হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির কন্যা ইতিমধ্যেই ঝরতে শুরু করেছে। ভূমি একই ভঙ্গিতে জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি তার একদমই অপছন্দের। তার একটা কারণও রয়েছে বইকি। ঝুরঝুরে টিন চুইয়ে পানি পড়ে ক্রমাগত। ভেজা মেঝেতে ঘুম হয় না, কাঁথাগুলো ভেজে চুই চুই করে। মায়ের কাছে এত টাকা নেই যে টিনগুলো পাল্টাবে। কোনো কাজ ধরতে গেলেও তো টাকার প্রয়োজন। শীত এবং বর্ষা, এই দুটো ঋতুতে খুব কষ্টের মাঝে অতিবাহিত হয় ওদের। শীত আর বর্ষা কারো কারোর জন্য রোমাঞ্চকর হলেও সবার জন্য হয় না। কতটা সে মনে প্রাণে বিশ্বাস করে। সেই জন্য এই দুই ঋতুভূমির ভীষণই অপছন্দের। আম্মা, বৃষ্টি পড়ছে তো, এবার কি করব? কিছু করতে হবে না, আসার সময় বড় পলিথিন কাগজ নিয়ে এসেছিলাম, ওটা লাগিয়ে দেবো। আজ আর আমাদের ভেজা মেঝেতে শুতে হবে না। মায়ের কথায় হুট করে খুশি হয়ে গেল ভূমি। মহুয়া প্রাণ ভরে মেয়ের চিত্ত চাঞ্চল্য হাস্যজল মুখটা দেখতে লাগলেন। অল্পের মাঝেও মেয়েটা কি অবলীলায় সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। মেয়ের মাঝে তিনি নিজের ছায়া দেখতে পান। কি ভাবছো আম্মা? তোকে কয়েকটা কথা বলি, শোন। ভূমি গিয়ে মায়ের কাছে বসলো। ক্ষীণ স্বরে আওয়াজে জিজ্ঞেস করলো, কি কথা? মানুষের জীবনটা শুধুই একটা মরীচিকা, এছাড়া আর কিছুই নয়। জীবনে চলার ক্ষেত্রে একটা কথা মেনে চলবি, চেনা মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার চাইতে অচেনা মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়াটা অনেক ভালো, এতে কষ্ট কম হয়। হঠাৎ করে মায়ের মুখে এমন কথা শুনে ইতস্তত বোধ হলো ভূমির। ড্যাব ড্যাব করে চেয়ে রইল মায়াময়ী সুশ্রী পানে। মেয়ের অমন চাহনির মানে বুঝতে পারলেন মহুয়া। গাল এলিয়ে হেসে উঠলেন তিনি। রুক্ষ হাত দ্বারা ভূমির গালে মমতা মাখা হাত স্পর্শ করলেন তিনি। নেত্রযুগল সিক্ত হলো কিছুটা। মহুয়া বলেন, আমার পদ্মিনী যে বড্ড কোমল, যে কেউ তাকে খুব সহজেই কাঁদাতে পারে, তো খুব সহজেই তোর ছোট নিষ্পাপ হৃদয়ে আঘাত আনতে পারে। আম্মা, আমি তোমার সাহসী মেয়ে। মহুয়া পরম স্নেহে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিলেন। বেঁচে থাকার এই একটা মাত্রই সম্বল ওনার। মেয়ের মুখের হাসিটা যে সব। মহুয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মায়ের একটা কথা সবসময় মনে রাখবি, অন্যায়ে কখনো মুখ বুজে থাকবি না। মায়ের মতো ভুল তুই কখনোই করবি না। মহুয়ার কথা অবাক হলো ভূমি। মায়ের মতো ভুল মানে? তার আম্মা তো কখনো ভুল করতেই পারে না। তস্ত্র কণ্ঠস্বরে শোধালো, ভুল? হ্যাঁ, ভুল। শান্ত মোলায়েম স্বরে ভূমি বলল,
আমার আম্মা কখনো ভুল করতেই পারে না। বোকা মেয়ে, ভুল প্রত্যেকটা মানুষেরই হয়। ভুল থেকে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। তাহলে কি ভুল করা ভালো আম্মা? ভুলের দুটো প্রকারভেদ আছে। কিছু ভুল আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, লড়াই করে বাঁচতে শেখায়। আর কিছু ভুলের কারণে চলার পথে মুখ থুবড়ে পড়ে যেতে হয়। মহুয়ার আক্ষিদয় অশ্রুপ্লুত হলো। বহু পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভাসছে। মুখ তুলে তাকাতেই ভূমি দেখতে পেল তার আম্মা কাঁদছে। মায়ের ক্রন্দনরত মুখখানা দেখে বিচলিত হলো অষ্টাদশী কন্যা। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, দ্রুত কি হয়েছে তোমার আম্মা? কাঁদছো কেন? চোখ মুছে নিলেন মহুয়া। মেয়েকে আশ্বস্ত করে বললেন, বাতাসের সঙ্গে কি যেন উড়ে এসে পড়লো, খোঁচা লাগছে চোখে। বড় করে তাকাও, আমি ময়লাটা বের করে দিচ্ছি। তেমন কিছুই না, জানালাটা আটকে দেই, আমি গোসলটা করে আসি, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আচ্ছা। রশিতে ঝুলিয়ে রাখা কাপড় নিয়ে ঘরে থেকে বেরিয়ে গেলেন মহুয়া। মায়ের কথা অনুযায়ী ভূমি জানালা আটকে দিল। দৈবাত্য ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা উড়ে এসেছে মাটির মেঝেতে। ঝিরিঝিরি বৃষ্টির কণাও এতক্ষণ জানালার পাশের মেঝেতে লেপ্টে রয়েছে। ঝাঁটা দিয়ে ঝেড়ে সবগুলো পাতা ঘরের বাইরে ফেলে এলো ভূমি। ভাতও রান্না করতে হবে। লাকড়িতে বোধহয় বাতাসের দাপটে আসা বৃষ্টির কণা ছিটে এসেছে। দ্রুত পায়ে চুলোর কাছে গেল ভূমি। কয়েক মুঠো লাকড়ি বোঝাই করে রাখা। না, লাকড়িগুলো ভেজেনি। ভাগ্যিস বাতাসের দাপটে এপাশে জানালা আটকে গিয়েছিল, নয়তো আজ শুকনো মুড়ি খেয়ে কাটাতে হতো। অবশ্য আম্মা সঙ্গে করে তরকারি এনেছিল, কিন্তু ভাতের স্বাদ কি আর মুড়ি দিয়ে মেটানো যায়? বিভাসিত নীলিমা পতন্য মুখ, গ্রীষ্ম মেঘের আড়ম্বর ছেয়ে আছে সর্বত্র। বাতাবরণ ক্রমশ শীতল। ঘরের ফাঁক ফোকর থেকে আসা দৈবাত্য হাওয়ায় কুপির শিখা কেঁপে কেঁপে উঠছে। ভূমি প্রদীপের শিখা হাতে আড়াল করলো। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস থামার গ্রামগন্ধ নিচ্ছে না। উপরে ঝুরঝুরে টিনের সঙ্গে বড় কাগজ শক্ত করে বেঁধে দিয়েছিলেন মহুয়া। ভাগ্যিস আজ মনে করে কাগজখানা এনেছিলেন, তা না হলে সারা রাত ভেজা শীতল মেঝেতে ঘুমাতে হতো মা মেয়েকে। এশারের নামাজ আদায়ের পর মহুয়া মেয়ের লম্বা কেশ গুচ্ছে তেল লাগিয়ে বিনুনি গেঁথে দিলেন। কুপিতে খুব বেশি তেল নেই, ঘরেও আর কেরোসিন তেল অবশিষ্ট নেই। যা ছিল সবটা নিংড়ে কুপিতে ঢেলেছে নিল ভূমি। এবার কুপি নিভে গেলে আর জ্বালানো সম্ভব না। ভূমি তার মাকে বলল, আম্মা, ঘরে তো আর কেরোসিন নেই, চলতে জ্বলবে কি করে? আজ আর কেরোসিন আনা যাবে না। মা মেয়ে মিলে দুটো ভাত খেয়ে শুয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজ। আচ্ছা আম্মা, আমি ভাত বাড়ছি। ভাতের পাতিল থেকে দুজনের জন্য ভাত বেড়ে নিয়ে এলো ভূমি। সেই সঙ্গে বিকেলে বাড়ি থেকে নিয়ে আসা গোস্তের তরকারি একটু গরম করে নিল সে। অনেকদিন পর গরম ভাতের সঙ্গে গোস্ত খাবে, ভাবতে খুশি খুশি লাগে তার। তরকারি গরম করার ফাঁকে একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচও নিল সে। লেবু হলেও মন্দ হতো না, কিন্তু বাড়িতে যে লেবু গাছ নেই, গাছ দুটো ছিল, কিন্তু কে যেন চুরি করেছে। দোদুলমান তপ্ত কিরণে মা মেয়েতে মিলে আয়েশ করে রাতের খাবার খেল। মহুয়া বাসনগুলো সরিয়ে রাখলেন। মেঝেতে মাদুর কাঁথা আর বালিশ বিছিয়ে ফেলেও ভূমি ঘুমানোর জন্য প্রস্তুত সে। কুপিতে এখনো যা কিঞ্চিত পরিমাণ তেল রয়েছে। মশারি টানিয়ে ভূমি শুয়ে পড়ল। মহুয়া কুপি নিভিয়ে মেয়ের পাশে শুয়ে পড়লেন। প্রত্যুষের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল ভূমির। ফজরের নামাজ আদায় করে মা মেয়েতে মিলে আবারও শুয়েছিল। বেলা এখন গড়াচ্ছে। পাশে তাকিয়ে দেখলো তার মা এখনো ঘুমাচ্ছে। প্রত্যেকটা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় ওনাকে, শুধুমাত্র ভূমিকে একটু ভালো রাখার আশায় কত পরিশ্রমই না করতে হয়। এই সমস্ত ভাবতে ভাবতে আড়মোড়া ভেঙে উঠে বসলো ভূমি। টিন আর জানালার ফাঁক ফুকর দিয়ে আলো ঘরে এসে প্রবেশ করেছে। মশারির ভেতর থেকে বের হয়ে গেল ভূমি। দুয়ার খুলতে সাই বেগে আলো এসে প্রবেশ করলো মুহূর্তেই। আলোয় আলোকিত হয়ে গেল ছোট্ট কুটির জুড়ে। বেরিয়ে গিয়ে মুরগি রাখা খুপড়ির দুয়ার খুলে কয়েকটা খুদ ছিটিয়ে দিল সে। সকাল হলেই এরা খাবারের জন্য পাগল করে দেয়। সবগুলোই ভূমির খুব নেওয়াটা, বিশেষ করে বাচ্চাগুলো। মাঝে মাঝে তো কাঁধে উঠে বসে সবগুলোতে। মহুয়া এখন ঘুমাচ্ছে। ভূমি গিয়ে তার
মাকে ডাকলো। মহুয়া উঠে যেতেই সেই বিছানায় মাদুরের জায়গায় গুছিয়ে রাখলো। চট করে এই ঘর, বারান্দা আর উঠোন ঝাড়ু দিয়ে ফেললো ভূমি। মহুয়া এতক্ষণে হাত মুখ ধুয়ে নিয়েছেন, কিছুক্ষণ পরেই ওনাকে কাজে যেতে হবে। ভূমি বাটি করে কয়েকটা শুকনো মুড়ি বের করে দিল তার মাকে। বিশাল বড় মোড়ল বাড়ি, সেই জমিদার প্রথায় সময়কার বাড়ি এটা। সবচেয়ে ধনী আর প্রভাবশালী হচ্ছেন সাদাত মোড়ল। বর্তমান সময়ে উনি মোড়ল বাড়ির মাথা। বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম না। এই বাড়িতেই একজন সাধারণ পরিচালিকার কাজ করেন মহুয়া। বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো। অনেক বছর ধরে তিনি এখানেই কাজ করছেন। বিপদে আপদে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাদাত মোড়ল। একবার ভূমির প্রচণ্ড জ্বর ছিল, চিকিৎসা করার মতো টাকা মহুয়ার কাছে ছিল না। জ্বর ক্রমশ কাবু করেছিল মেয়েটাকে। অসহায় হয়ে গ্রামের অন্যদের অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন মহুয়া, কিন্তু কারো কাছ থেকে তিনি সাহায্য পাননি। ছোটবেলা থেকে মেয়েটাকে সবাই অবহেলায় ছাড়া কিছুই দেয়নি। সেখানে সাদাত মোড়ল নিজে থেকে চিকিৎসার সকল খরচ দিয়েছিলেন। মেয়েটা সেই জ্বরেই টাইফয়েড হয়েছিল। টাইফয়েডের জন্য সামনে চুল উঠে যেত। চুল উঠে যাওয়াতে নিয়ে মেয়ের সে কি কান্না। ডাক্তারকে বলে 3টা ডোজ দেওয়া হয়েছিল ভূমিকে। এরপর আর কখনো টাইফয়েড হয়নি ভূমির। বিস্তীর্ণ বৈঠকখানা ঝাড়ু দিচ্ছে মহুয়া। সামনে বড় বালতিতে পানি নেওয়া, ঝাড়ু দেওয়া শেষ হলে মুছে ফেলবেন। কাজের মাঝে সাদাত মোড়লের স্ত্রী নাজমা এলেন। মহুয়াকে ডেকে বললেন, মহুয়া, অতিথিশালা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো। আমি নতুন চাদর বের করে দিব, একটু বিছিয়ে দিও। আর হ্যাঁ, আজ রান্নাবান্নার কাজ একটু বেশি। আজ বাড়িতে মেহমান আসছে ঢাকা থেকে। সেখানকার এমপি শেহরিজ আহসান প্রলয় আর ওনার ছোট ভাই মান্যগণ্য ডক্টর তাশরিফ ইফরাত অর্পণ আসছে। ওদের সঙ্গে আরশও আসছে। আরশ আর অর্পণ ঢাকায় একসঙ্গে পড়াশোনা করেছে, সেই থেকেই ওদের বন্ধুত্ব। একটু থামলেন নাজমা। এবার মহুয়া জিজ্ঞেস করলেন, কি কি কাজ করতে হবে আমাকে বলে দিন ভাবি, আমি রান্না করে রাখবো। তোমার ভাইজান আর মন্টুকে দিয়ে অনেক বাজার করিয়েছেন, অবশ্য সব কেটেই আনা হয়েছে। তোমার একটা কাজ অন্তত কমেছে। আচ্ছা শোনো, দেশি মুরগি ঝাল করে রান্না করবে, বড় রুই মাছ ভাজা, গরুর গোস্ত ভুনা, পোলাও আর জর্দা রাঁধবে। আচ্ছা ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ খুব যন্ত্র সহকারেই করব। এই জন্যই তোমার উপর আমার এত আস্থা। একটু থেমে নাজমা আবারও বললেন, ও হ্যাঁ, আরেকটা কথা, ভূমির জন্য আজ ভালো কিছু খাবার নিয়ে যেও। শুধু তরকারি না, পোলাও জর্দা সঙ্গে করে নিয়ে যেও। নাজমার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল মহুয়ার। যেখানে ওনার মেয়েকে প্রত্যেকের মানুষে অবহেলা আর কটু কথা শোনায়, সেখানে ইনি একজন যিনি ভূমির ভালো মন্দ প্রায়শই জিজ্ঞেস করেন। অশ্রুসিক্ত হলো নেত্র যুগল, মুখে হাসির রেখা প্রসারিত করে মহুয়া নিজের কাজে মনোনিবেশ করলেন। খা মধ্য দুপুর, রোদের তপ্ততা প্রখর। মোড়ল বাড়িতে খাবার দাবার এলাহি কারবার। সুস্বাদু খাবারের গন্ধে রান্নাঘর মোমো করছে। সব একা হাতে রান্না করেছে মহুয়া। ওনার রান্নার হাত খুব ভালো। অতিথিশালা পরিপাটি করে গুছিয়েছিলেন সেই সকালে। এই ফাঁকে জোহরের নামাজটা আদায় করে নিয়েছিলেন মহুয়া। শাহাদাত মোড়ল এখন বাড়িতেই রয়েছেন। কালো রঙা বড় গাড়িটা এসে থেমেছে মোড়ল বাড়ির সামনে। গাড়ি থেকে প্রথমে নামলো আরশ, শাহাদাত মোড়লের বড় ছেলে। এরপর নামলো অর্পণ, সবার শেষে নামলো প্রলয়। আরশের সঙ্গে এগিয়ে গেল বাড়ির ভেতরে। প্রলয় আর অর্পণ একসঙ্গে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল আন্টি? শাহাদাত মোড়ল আর নাজমা একসঙ্গেই বললেন, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি আমাদের। শাহাদাত মোড়ল বললেন, আরশ বাবা, নিলয় আর অর্পাকে ওদের ঘরে নিয়ে যাও, ওরা ফ্রেশ হয়ে নিক। অনেকটা পথ তো জার্নি করে এসেছে, একটু বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণ পর টেবিলে খাবার দেওয়া হবে। আচ্ছা বাবা। মিন্টু ওদের ব্যাগ সঙ্গে করে নিয়ে গেল। দোতলার 3 নাম্বার ঘরে আরশ বলল, চলুন ভাইয়া, আয় অর্পণ। ওরা চলে গেল। টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখছে মহুয়া। কিছুক্ষণ পরেই হয়তো ওরা খেতে আসবে। নাজমা নিজেই বলছেন খাবারগুলো নিয়ে আসতে। মিনিট 20 পর অর্পণ আর প্রলয়কে নিয়ে বৈঠকখানায় এসে দাঁড়ালো আরশ। এসো বাবা, খাবার খেয়ে নাও। দুপুরটা অনেক হলো, তোমাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। সবাই চেয়ার টেনে বসলো। শাহাদাত মোড়ল আর নাজমাও
খেতে বসলেন। মহুয়া একে একে সবাইকে খাবার বেড়ে দিলেন। সবাই নিজেদের মতো খেয়ে যাচ্ছে। খাওয়ার মাঝে আরো জিজ্ঞেস করলো, এরা কোথায় মা? তোর নানু বাড়িতে গিয়েছিল, যখনই শুনেছে তুই আসছিস অমনি ছুট লাগিয়েছে। এই এলো বলে। খাওয়ার এক পর্যায়ে অর্পণ বলল, আন্টি খাবারগুলো খুব টেস্ট। কিছু বলার আগে আরুষ বলল, মোহো আন্টি খুব ভালো রান্না করেন। অন্যদিকে বাদাই করা ঘাটে বসে জুতো জোড়া ধুয়ে নিচ্ছে ভূমি। আজ গোসল করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। জোরের আগে একটু শুয়েছিল, কখন যে চোখ লেগেছিল জানা নেই। যখন ঘুম ভাঙে তখন প্রায় শেষ দুপুর। তাড়াহুড়ো করে ঘরে উঠোন ঝাড়ু দিল। এরপর সকালের জমিয়ে রাখা এঁটো বাসনগুলোকে ধুয়ে পুষ্কুরুনি পাড়ে গোসল করতে এসেছে। আশেপাশে কেউই নেই। ঘাটের ওপাশে ঝোপঝাড় গুলো বেড়েছে। কাল রাতে বৃষ্টি হওয়ায় পুষ্কুরুনির পানি কিছুটা ঘোলাটে লাগছে। ভূমি তাড়াহুড়ো করে গোসল সেরে নিল। আম্মা হয়তো একটু পরেই চলে আসবেন। দূর থেকে কেউ একজন লোভাতুর দৃষ্টিতে পুষ্কুরুনির ঘাটে তাকিয়ে রয়েছে। ভেজা শরীরে অন্যটা ভালো করে পিছিয়ে নিল ভূমি। এবার বাড়িতে যাবে। ভেজা জামা কাপড় বাড়িতে গিয়ে পাল্টাবে। কয়েক কদম সামনে এগুতেই মকবুল এগিয়ে এলেন। জামাল কাকাদের পাশের বাড়িটাই ওনাদের। লোকটাকে এভাবে দাঁত কিলিয়ে হাসতে দেখে জান পরাণে বিরক্ত আর ক্রুদ্ধ হলো ভূমি। স্পষ্ট স্বরে বলল, সামনে থেকে সরে দাঁড়ান কাকা। হোপ মাইয়া, কি যে কও তুমি, আমার বয়স কি অত বেশি নেই। মকবুলের হাব ভাব ভালো ঠিকছে না। কিভাবে যেন তাকিয়ে আছে। গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল ভূমি। সেখান থেকে প্রস্থান নিতে চাইলে মকবুল আর হজরত করে দাঁড়ালো। ভয় আটসাট হয়ে রয়েছে ভূমি। আড়ষ্টতা ক্রমশ কাবু করছে তাকে। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি তাকে। ক্ষীণ কম্পিত স্বরে বলল ভূমি, কাকা আমাকে যেতে দিন দয়া করে। এসব অত তারাকে আমার লগে একটু সময় কাটায় যাও মাইয়া। আপনি কি বলছেন? আমার কথা বুঝি ভালো লাগে নাই? মনে কিছুটা সাহস সঞ্চয় করলো ভূমি। কিছুটা রুক্ষ স্বরে বলা, রাস্তা থেকে সরে দাঁড়ান। বাপরে, কথার দেহি বহুত তেজি মাইয়া আমার মেলা ভালো লাগে। মকবুল কিছুটা এগুলো ভূমি ভীত চোখে আশপাশ লক্ষ্য করলো। পুষ্কুরণী পাড়ে কেউই নেই। সে চিৎকার করলেও কেউ হয়তো শুনবেই না। ততক্ষণে দৌড়ে পালানোর কথা মাথায় এলো। গায়ে জড়িয়ে রাখা ওড়না শক্ত করে ধরে দৌড় প্রস্তুতি নিল ভূমি। মকবুল সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেলা। ভয় কান্না করে দিল ভূমি। দয়া করে হাত ছাড়ুন কাকা, নয়তো আমি চেঁচাবো। তোমার চিল্লানি কেউ শুনবো না মাইয়া। শব্দ করে কেঁদে দিল ভূমি। মকবুল বিকৃত করে হাসল। ভয়ে শরীর কাঁপছে ভূমি। এমন পরিস্থিতিতে কি করা উচিত জানা নেই তার। এমন পরিস্থিতিতে কি করা উচিত মায়ের কাছ থেকে তো জানা হলো না। সিক্ত কম্পিত আখি পল্লব, গৌর কপল জুড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। এই পরিস্থিতি থেকে কিভাবে নিষ্পত্তি মিলবে জানা নেই। ঢেউ কালানো ঘন ও দীঘল কেশগুচ্ছ হতে চুপচুপ করে পানি ঝরছে। হঠাৎ গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হলো। চকিত দৃষ্টিতে তাকালো ভূমি। অশ্রু প্লাবিত ঝাপসা চোখে সাদা পাঞ্জাবির উপর কালো কোটি পরিহিত এক লোককে দেখতে পেল সে। লম্বা দীর্ঘ ৮-৬০ দেহাবয়ব, চোখে কালো ফ্রেমের চশমা, শ্যামরঙা কপল জুড়ে উকি দিচ্ছে সংকল্প খোঁচা খোঁচা দাড়ি। লোকটা আবারও বলল, একা একটা মেয়েকে পেয়ে বিরক্ত করছেন? মকবুল বিরক্ত হয়ে বলল, ডিস্টার্ব করো কে রে, নিজের কামে যাও। লোকটা তার পকেট থেকে রিভলভার বের করে বলল। এই জিনিসটা নিশ্চয়ই চেনেন। রিভলভার দেখে অন্তরটা কেঁপে উঠলো মকবুলে। চট করে ভূমির হাতটা ছিঁড়ে দিল। এবার নিজেই হয়তো পালানোর প্রস্তুতি নিচ্ছে। লুঙ্গিটাকে শক্ত করে ধরেই দৌড় পালালো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা বাকি দুজন শব্দ করে হেসে উঠল। লোকটা তাদের দুজনের দিকে একবার তাকাতে হাসি উবে গেল। এরপর ভূমিকে উদ্দেশ্য করে বলল, আর ইউ ওকে? স্কুলের ম্যাডামের কাছ থেকে একটু আধটু ইংরেজি শিখেছিল ভূমি। পড়াশোনা আর নাচের প্রতি ভারী ঝোঁক তার। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কথা একটু হলেও বুঝতে পেরেছে সে। মাথা উপর নিচ ঝাঁকে কম্পিত মোলায়েম স্বরে বলল, জি। ভয় পাওয়ার কিছু হয়নি, আপনি যেতে পারেন। ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। এতক্ষণ
এতক্ষণ বেমালুম ভুলে গিয়েছিল ভূমি, এবার ভারী লজ্জা অনুভব হলো তার। এভাবে কোনো পুরুষের সামনে ভেজা চুলে দাঁড়িয়ে থাকা মোটেও ভালো কাজ নয়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। অস্ফুট গলায় ধন্যবাদ জানিয়ে ছুটে পালালো সে। সেদিকে তাকিয়ে কালো ফ্রেমে চশমাটা ঠিক করলো লোকটা। পাশে দাঁড়িয়ে থাকা দুজনের একজন বলল বাড়ি ফেরা যাক। অন্যদিকে আবারও রান্না বসিয়েছেন মহুয়া। এখন রাতের খাবার রান্না হবে। আজ খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এমনিতেই সকাল আর দুপুরে রান্না করতে হয়, কিন্তু আজ 3 বার রান্নার কাজ করতে হচ্ছে। বিকেলেও গড়িয়ে আসছে। রাতের জন্য ভাত সবজি রান্না করলেন আর কাতলা মাছ মাথা দিয়ে মুগের ডাল, ব্যাস এইটুকুই। এটো বাসন জমেছে, সেগুলো ধুয়ে গুছিয়ে রাখতে হবে। খাবার টেবিল আর বৈঠকখানা ঝাড়ু দিতে হবে, ময়লা জমেছে। এইটুকু কাজে ক্লান্ত মহুয়া। পুষ্করণী পাড় থেকে বাড়ি ফিরে আসরের নামাজের সঙ্গে জোহরের কাজা আদায় করে নিল ভূমি। দুপুরের খাবার এখনো খাওয়া হয়নি, খিদেও পেয়েছে ভীষণ। তার আম্মা আসতে এখনো অনেকটা সময় দেরি। ভাতের পাতিল থেকে নিজের জন্য ভাত বেড়ে নিল সে। সকালের ডিম ভাজা ছিল, এখন সেটা দিয়ে খাবে। সঙ্গে করে একটু শুকনো মরিচ ভর্তা মেখে নিল ভূমি। আম্মা এলে তারপর রান্না হবে। খাওয়া শেষ হতে উঠোনে গিয়ে মুরগিগুলোকে তিতি বলে ডাকতে শুরু করলো। আমি ডাকে সবগুলো মুরগি যেখানে ছিল ছুটে চলে এলো। কয়েকটা খুদ উঠোন জুড়ে ছিটিয়ে দিল। সবগুলো তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। দুটো বাচ্চাওয়ালা মুরগিকে আলাদা আলাদা খেতে দিল সে। মাগরিবের আজান পড়েছে। মুরগিগুলোকে অনেক আগেই কুপড়িতে তুলে রেখেছিল। ঘরে এখন আলো জ্বালায়নি, চুলোতে লাকড়ি জ্বালিয়ে রেখেছে সে। সন্ধ্যাবেলা ঘর আধার রাখতে নেই, বাড়িতে এখন আবছা আলো অবশিষ্ট রয়েছে। এই সুযোগে গোসল ঘর থেকে অজু করে এলো ভূমি। চুলোয় আগুন জ্বলতে জ্বলতে নামাজ আদায় করা হয়ে যাবে। আমার জন্য চিন্তা হচ্ছে তার। সচরাচর এত দেরি হয় না আম্মার, আজ কেন এত দেরি হচ্ছে? এই তো সবে মহুয়া বাড়ি ফিরেছে। সঙ্গে ছিল 3টে পলিথিন আর একটা বোতল। ঘরে ফিরে সবগুলো জিনিস ভূমির হাতে এগিয়ে দিলেন তিনি। জিনিসগুলো নিজের হাতে নিয়ে ভূমি বলল, মা আজ এত দেরি হলো কেন আম্মা? আজ অনেক কাজ ছিল রে মা। মোড়ল বাড়ির মেহমান আসছে ঢাকা থেকে। তুমি গোসল করে বিশ্রাম নাও, আমি রান্না বসাচ্ছি। রান্না বসাতে হবে না? তাহলে রাতে খাবো কি আম্মা? আর পলিথিনে এগুলো কি? মোড়ল বাড়ির ভাবি আজ অনেক খাবার পাঠিয়েছে। অনেক কিছুই রান্না হয়েছিল নাকি আম্মা? হ্যাঁ, দেশি মুরগি, গরুর গোস্তর ভুনা, রুই মাছ ভাজা, পোলাও আর জর্দা। এত এত খাবার হয়েছে আজ? হ্যাঁ রে, সবই বড়লোকদের এলাহি কারবার। তুই খাবারগুলো গরম করে নে। সেই দুপুরে রান্না হয়েছিল এগুলো। আমি গোসল করে আসছি। আচ্ছা। আমার কথা মতো খাবারগুলো গরম করে নিল ভূমি। কি সুন্দর সুবাস ছড়াচ্ছে, পুরো ঘর মোমো করছে। সুবাস নিতেই পেট চোচো করছে। আসার সময় মহুয়া কেরোসিন তেল কিনে নিয়ে এসেছিলেন, খুবই জ্বালিয়ে নিয়েছে ভূমি। টিমে দোদলমান শিখায় ঘর আলোকিত। গ্রামে গোধূলি লগ্নের পরপরই রজনী নেমে আসে। সময় পিছুটান রাখে না, নিজ গতিতেই এগিয়ে যায়। চলার পথে পিছুটান থাকতে নেই, তাহলে জীবন থমকে দাঁড়ায়। শহরের অলিগলির হরিদ্রাব ও সোডিয়ামের বাতির দেখা কি আর গ্রামের মেঠো পথে মিলবে? এটা যে ভারী দুর্লভ। সন্ধে হবার সঙ্গে সঙ্গে তমসাচ্ছন্ন ঘুটঘুটে রূপ ধারণ করে মেদিনী। দূর আকাশের চাঁদের দেখা মিললেও টিমটিমে তারার দেখা মিলছে সংখ্যালঘ্য। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ফুঁকছে প্রলয়। কাজ ছেড়ে এখানে এসেছে শুধুমাত্র অর্পণের কথায়। মন বসছে না এখানে। ঢাকা ফিরে যেতে পারলেই বাঁচে। 3 দিন থাকার জন্য এসেছে অর্পণ। কেন যে ছেলেটার কথা শুনতে গেল মনে মনে আফসোস করছে প্রলয়। হুট করেই চলে যেতে পারবে না। অনিন্দ নগর গ্রামটা দেখতে সুন্দর, তবে তার কাছে ঝোপঝাড়ি বেশি মনে হয়েছে। কেমন জঙ্গলের মতো অনুভব হয়। চারিপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, বড় বড় গাছগাছালি, আঁকাবাঁকা মেঠো পথ। গ্রামে ঢোকার মুখে এক ফালি ছোট নদী। অনিন্দনগর গ্রামটা আসলেই অনিন্দ সুন্দর। বিশাল কামরার লাগোয়া বারান্দা থেকে চলে এলো প্রলয়। বিছানার কাছে এসে উপলব্ধি করলো তার ফোনে কেউ কল করেছে। দ্রুত পায়ে মুঠোফোন কাছে এগিয়ে গেল। বিছানার পাশে টিমটিমে দুদুলমান শিখায় হারিকেন জ্বলছে। জানালার পর্দা ভেদ করে মৃদুমন্দ সমীকরণ উঁকে দিচ্ছে। কল রিসিভ করলো
প্রলয়। হ্যাঁ বল। ফোনটা কানে নিতেই কিছু কথা কর্ণগোচর হলো। প্রত্যুত্তরে প্রলয় বলল, ওপাশ আমি একটু শহরের বাইরে এসেছি, তোরা একটু সামলে নে, বাকি কাজ আমি ফিরে এসে করব। থেকে কিছু শোনা গেল না। প্রলয় আবার বলল, এক্ষেত্রে কি করা উচিত তুই তো জানিস রবিন, তাহলে এত কথা কিসের? কিছুক্ষণ চুপ থেকে রবিনের কথা শুনল সে। এরপর আবারও বলল, শিহাবকে বলিস মাথা গরম না করতে। কল কেটে দিয়ে ফোনটাকে পকেটে রেখে দিল প্রলয়। শহর থেকে দূরে এসেও নিস্তার নেই। যে দিকটায় দেখবে না সেই দিকটাই গঞ্জগত বেঁধে যাবে। ভাই এসেছে শুনে বিকেলেই চলে এসেছে ইরা। সকাল সকাল নানু বাড়িতে গিয়েছিল, আজ আর থাকা হলো না তার। অন্য কোনো দিন গিয়ে থেকে আসা যাবে। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই, হয়তো কোনো সমস্যা হয়েছে। দোতলার করিডোর দিয়ে যাচ্ছিল অর্পণ, এইদিকে হারিকেন হাতে নিয়ে ভাইয়ের ঘরের দিকে যাচ্ছে ইরা। আধারিয়ায় আচ্ছন্ন করিডোরে হুট করে দুজনের সঙ্গে ধাক্কা খেলো। অর্পণ হারিকেনটাকে বাঁচাতে পারলেও শেষ রক্ষা হলো না। মৃদু স্বরে আর্তনাদ করে উঠল ইরা। ও মা গো! এখানে তো আন্টি নেই। বেঞ্চি কেটে সেখানে বসে রইল ইরা। কোমরে খানিকটা ব্যথা পেয়েছে। মনে মনে অর্পণকে বেশ কয়েকটা গাল মন্দ করেছে। সব দোষ এই লোকের, তার জন্যই তো সে এইভাবে মেঝেতে পড়ে গেল। হারিকেন বাঁচালো কই? তাকে তো বাঁচালো না। ইরার মুখের সামনে হারিকেন ধরে অর্পণ বলল, সারা রাত কি এখানে বসে থাকার ইচ্ছে আছে নাকি? দেখতেই তো পাচ্ছেন পড়ে গিয়েছি, একা উঠতে পারবো না। আপনাকে কি কোলে তুলে ওঠাতে হবে? তা হবে বই কি। মেঝেতে হারিকেন রেখে ইরাকে তুলতে নিলেই, থামুন থামুন। আবার কি হলো? কি করছিলেন আপনি? আপনাকে কোলে তুলছিলাম। থাক, কোলে তুলতে হবে না, হাত দিতেই আমি ধরে উঠছি। অর্পণ হাত এগিয়ে দিল। ইরা তার হাত ধরে উঠে দাঁড়ালো। কোমরে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। মেঝে থেকে হারিকেন তুলে ইরার দিকে এগিয়ে দিল অর্পণ। তারপর ঘরের দিকে চলে গেল। প্রলয় অপেক্ষা করছে তার জন্য। এই তো কিছুক্ষণ আগে কল করে ঘরে ডেকেছিল। সবাই একসঙ্গে খেতে বসেছে। নাজমা সবাইকে খাবার বেড়ে দিয়েছেন। খেতে বসার আগে ইরা সবাইকে একবার ভালোভাবে অবলোকন করল। খাবার টেবিলে আরো 4 জনের বসার জায়গা রয়েছে। বিশাল বড় খাবার টেবিল। সাজাত মোড়লের ভাই আর ভাইয়ের বউ আপাতত ঢাকা রয়েছেন। ওনার স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়েছেন। গ্রামে খুব একটা ভালো ডাক্তার নেই। ডাক্তার দেখাতে হলে সদরে যেতে হয়। শুধুমাত্র গ্রামের মানুষের কথা ভেবে সাজাত মোড়ল অনেক আশা নিয়ে ছেলেকে ডাক্তার বানিয়েছেন। গ্রামে বড় একটা হাসপাতাল বানিয়েছেন। ঢাকা থেকে চিকিৎসা করার যাবতীয় সবকিছু বন্দোবস্ত করেছেন। সবটাই নিজের একা পুঁজিতে, যাতে গ্রামের মানুষ চিকিৎসাহীনতায় না ভোগে। সবাই চুপচাপ খেতে বসেছে। খাওয়ার মাঝে আরশ তার মাকে জিজ্ঞেস করলাম, মোহ আন্টি কি চলে গেছেন? হ্যাঁ, ওর মেয়েটা তো বাড়িতে একা, তাই ও সন্ধ্যা হবার আগেই চলে যায়। আবারও খাওয়ায় মনোযোগী হলো আরশ। ইরা তিতপুনি কেটে জিজ্ঞেস করলাম, ওনাকে দিয়ে তোর কি কাজ? আজ বিকেলে দেখলাম ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই পুষ্করিণী পারে একটা মেয়েকে বিরক্ত করছিল এক লোক। ইরা অবাক হবার ভান ধরে আবারও জিজ্ঞেস করলো, তারপর কি হলো? তারপর আর কি, প্রলয় ভাইয়া নিজের রিভলভার বের করলেন আর লোকটা নিজের লুঙ্গি খিঁচে ভূত দৌড়ে পালিয়েছে। মেয়েটা কেমন দেখতে ছিল রে ভাইয়া? পাশেই বসে থাকা ইরার মাথায় টোকা মেরে আরশ বলল, গাধি, আমি কি এত কিছু খেয়াল করেছি নাকি? খাওয়ার সময় কথা বলা একদমই পছন্দ করে না প্রলয়। এদের এত কথা বলা জান করণে বিরক্ত হলো সে। এক ঢোক পানি খেয়ে বলল, খাওয়ার সময় কথা বলা ব্যাড হ্যাবিটস। কথা বলেই খাওয়ায় মনোযোগী হলো প্রলয়। প্রু কুচকে এলো ইরার। লোকটা একটু বেশি গম্ভীর হয় কি? এমপি মানুষ নাকি এমনই গম্ভীর ধাঁচের হয়? দুটো বিপরীতমুখী চরিত্রে দেখা পেল ইরা। সামনে বসে থাকা গম্ভীর ধাঁচের ব্যক্তির সম্পূর্ণ বিপরীতমুখী ব্যক্তিটি হচ্ছে অর্পণ। মেঝেতে মাদুর বিছিয়ে রাখা ভূমির ধোয়া এলোমেলো চুলগুলোতে তেল লাগিয়ে দিচ্ছেন মহুয়া। লম্বা চুলে নিজে তেল লাগাতে গেলে জট পাকিয়ে যায়, তাই তো নিয়ম করে সপ্তাহ খানেক পর পর তেল লাগিয়ে দেন মহুয়া। ভূমির ভারী ফর্সা মুখশ্রী পানে চিন্তার ভাঁজ। পুষ্করণীর পাড়ের ঘটনা এখনো মাথা থেকে যাচ্ছে না। আম্মাকেও কথাটা বলতে পারছে না। এমনিতে সারাদিন খাটাখাটনি করে রাতে একটু বিশ্রামের সুযোগ পান। হয়তো আম্মাকে চিন্তা দিতে ইচ্ছে করছে না তার।
দেখা গেল কাজে গিয়েও মেয়ের জন্য চিন্তায় মশগুল হয়ে থাকবেন মহুয়া। লোকের বাড়ি কাজ করে খেতে হয়, একটু ভুলচুক হলে তারা মানবে না, এটাই স্বাভাবিক। মেয়েকে এভাবে চুপ থাকতে দেখে মহুয়া জিজ্ঞেস করলেন, চুপ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? নিজের মনের অবস্থা বুঝতে দিল না ভূমি। মুখে হাসির রেখা প্রসারিত করে বলল, আমাকে কেউ কিছু বলেনি আম্মা। তুমি অহেতুক আমার জন্য চিন্তা করো। চিন্তা কি আর সাদে করি রে? মায়ের মন থেকে সন্তানের জন্য চিন্তা করা বাদ পড়ে সারাক্ষণ মনটা চিন্তায় বিভোর থাকে। তোকে আমি সব সময় বলি, লোকের কথায় কান দিবি না, তারা শুধু তোকে কষ্টই দেবে, কষ্ট দিয়ে ভেতর থেকে ভেঙে দিতে চাইবে, কিন্তু তুই কখনো ভেঙে পড়বি না। মনে রাখবি, তুই হচ্ছিস তোর আম্মার শক্তি। তুমি অহেতুক আমার জন্য চিন্তা করো না আম্মা। আমি তোমার সাহসী মেয়ে, আমিই তোমার শক্তি। মহুয়া মেয়ের চুলে আলতো হাতে টেনে দিতে লাগলেন। এভাবে টেনে দিলে আরাম পায় ভূমি, এমনটা তিনি সবসময় করেন। কাকই দিয়ে লম্বা চুলগুলোতে দুটো বেনি গেঁথে দিলেন। তেল আর কাকই জায়গা মতো রেখে এসে ভূমি তার মায়ের সামনে গিয়ে বসল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আম্মা আজকের খাবারগুলো খুব সুস্বাদু ছিল। কতদিন পর বাড়িতে এত ভালো খাবার এলো। খাবারের গন্ধে পুরো বাড়ি মোমো করছিল। মেয়ের চোখে মুখে তৃপ্তির আভাস পেলেন মহুয়া। একদিকে আনন্দ দিচ্ছে, আরেক দিকে নিজের অপারগতায় সুপ্ত মনস্থাপন অনুভূত হচ্ছে। মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন তিনি। কান্না পাচ্ছে ভীষণ, তবে নিজেকে শক্ত রাখতে হবে। ঠিক যেভাবে 19 বছর আগে মহুয়া নামক তরুণীর নিষ্পাপ কোমল হৃদয় চূর্ণ বিচূর্ণ হবার পরও অনাগত সন্তানের মুখের দিকে তাকে নিজেকে কঠোর তৈরি করেছিলেন।